তারপর আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এর আগে আমরা যতটা আলোচনা করেছিলাম তারপর থেকে কিছুটা অংশ আলোচনা করছি। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এই তারপর বলতে এখানে অবশ্যই বুঝতে পারছো যে মৃত্যুঞ্জয় যে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল, সেই মৃত্যুর ঘটনা তার মধ্যে মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সেই ঘটনার পরবর্তী তারপর এই ঘটনার পর যেন চেঞ্জ হচ্ছে তার। এবার এই যে কেমন যেন হয়ে যেতে লাগলো, এবার কেমন হয়ে যেতে লাগলো সেটা দেখো কি পরিবর্তন হচ্ছে। 1 নম্বর দেখো, দেরি করে অফিসে আসে। 2 নম্বর, কাজে ভুল করে। 3 নম্বর, চুপ করে বসে ভাবে। এক সময় বেরিয়ে যায়। তারপরে অফিস থেকে এক সময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। তাহলে এটাও একটা কিন্তু পরিবর্তন। আগে বাড়িতে পাওয়া যেত, বাড়িতে থাকতো, এখন আর বাড়িতে থাকে না। বাড়িতে এসেই বেরিয়ে যায় কোথায়? দেখো, শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়। এই সমস্ত জায়গা দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত জায়গায় কারা থাকে, কাদের দেখা পায়? এই যে অনাহার ক্লিষ্ট, খেতে না পাওয়া যে মানুষ, সে মানুষগুলোকে দেখে, তাদের অভাব অনটন দুঃখের কথা শোনে। ডাস্টবিনের ধারে যে জায়গাগুলোতে সে ঘুরছে, এই রাস্তায় অন্তহীন ফুটপাতের মধ্যে, ডাস্টবিনের ধারে, গাছের নিচে যে সমস্ত জায়গা মানুষের ভিড় বেশি থাকে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, খোলা ফুটপাত সেখানেই পড়ে আছে মানুষ জীবজন্তুর মতো। অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে। রোয়া বারান্দা, দোকানের সামনে যে একটু উঁচু জায়গা, সেই উঁচু জায়গা কেউ যদি দখল করতে পারে সেটাই তার কাছে ভালো আশ্রয়। ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, কটা থেকে? ভোর 4টে থেকে লাইন দিয়ে বসছে। কেন লাইন দিচ্ছে? দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। যে যারা লাইন দিচ্ছে ভোর 4টে থেকে, তাদেরকেই কিন্তু মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে। পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে। পাড়ায় যেখানে লঙ্গরখানা আছে সেগুলো সে কিন্তু খুঁজে বের করে অন্য প্রার্থীর ভিড় দেখে। যারা খাবারের জন্য অন্য প্রার্থী ক্ষুধার্ত, সেই মানুষগুলোর ভিড় পর্যবেক্ষণ করে, লক্ষ্য করে। প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। তাহলে যতজন সম্ভব দেখা হলেই তাদের সঙ্গে একটু আলাপ করে নিত। এখন সেটা বন্ধ করে দিয়েছি। তাহলে এখন যে বন্ধ করে দিল, বন্ধটা কেন করলো? বন্ধ করারও কারণ আছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি, বলছে যে সকলে এক কথাই বলে। তাহলে যত জিজ্ঞাসা করছে, তাদের সঙ্গে আলাপ করছে, কথা বলছে, তারা তো একই কথা বলছে যে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের একই রকম। ভাষা ও বলার ভঙ্গিতেও কোনো তফাৎ নেই, একই রকম, যেন অবিকল অভিনয় করছে। কিন্তু যদিও এটা অভিনয় নয়, তাদেরকে এটা বাস্তব। তাদের একই সমব্যথী, একই সমস্যায় তারা সমস্যায় পড়ে আছে, নেশায় আচ্ছন্ন। এরা কিন্তু প্রকৃত নেশাগ্রস্ত নয়, কিন্তু নেশাগ্রস্ত মানুষের মতো এরা আচ্ছন্ন হয়ে, অর্ধচেতন, চেতনাহীন, কিছু
মানে কিছু বুঝতে পারছে না, মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী তাদের কাছে একই কথা, একই দুঃখের কথা কাহিনী বলছে, যেটা হয়তো আমাদের কাছে বারবার শুনতে শুনতে মনে হচ্ছে ঘ্যান ঘ্যান করছে বা প্যান প্যান করছে, প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি মনে হতে পারে, কিন্তু এটাই তাদের জীবনের বাস্তবতা। কারো বুকে নালিশ নেই, এত যে অভাব অনটন, না খেতে পাওয়া, এসব সত্ত্বেও কিন্তু এদের মধ্যে কোনো নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই, কারো মনে প্রতিবাদও নেই। তাহলে নালিশ, প্রতিবাদ এইগুলো যদি থাকতো তাহলে হয়তো এই মানুষগুলোকে এত কষ্ট করতে হতো না। এর আগেও আমরা পড়েছি যে সে তালা দিয়ে যদি খাবার গোদামে 10টা তালা দিয়েও রাখা হতো বা 1000টা তালা দিয়ে রাখলেও সেখান থেকে কিন্তু খাবার এরা বের করে আনার ক্ষমতা রাখে। এরা সেই ধরনের অসৎ উপায় অবলম্বন করেনি। কোথা থেকে কিভাবে কেমন করে সব উলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। এটা যেন তাদের ভাগ্যের নির্মম পরিহাস, এটা তারা মেনে নিয়েছে যে এটাই তাদের ভাগ্যের লিখন। তাহলে আমরা দেখো যে মৃত্যুঞ্জয়ের একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করলাম। এরপরে এই পরিবর্তনের ফলে কি ঘটছে দেখো, পরিবর্তনের ফলে মৃত্যুঞ্জয় এর সাংসারিক অবস্থার অবনতি হচ্ছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থাটা কি? অবস্থা শোচনীয়। শোচনীয় তো অবশ্যই হবে, তার কারণ এর আগে আমরা যেটা দেখেছি যে সে এই দেরিতে অফিসে যাচ্ছে, কাজে ভুল করছে, অফিস থেকে এসে বাড়িতে থাকে না, ফুটপাতে ঘুরে বেড়ায়, এই লঙ্গরখানায় মানুষদের পর্যবেক্ষণ করে, এই যে এই সমস্ত বাড়ির দিকে তো তার নজর নেই, এই জন্য তার বাড়ির অবস্থা কিন্তু শোচনীয়, দিন দিন শোচনীয় হয়ে পড়ছে। শোচনীয়তাটা দেখো লেখক কীভাবে বর্ণনা করেছেন। টুনুর মা বিছানা নিয়েছে, তার মানে টুনুর মা অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে টুনুর মা খুবই অসুস্থ। বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। যাকে পায় তাকে ধরেই বলে যে তার স্বামীর খোঁজ এনে দিতে, কিন্তু সেই স্বামীর খোঁজ এনে দেওয়া তারা কিন্তু এনে দেয় না। কিন্তু এই বিরাট শহরে কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? মানে এত মানুষ গ্রাম থেকে শহরে এসে জঞ্জালের মতো আছে। জঞ্জাল যেমন জমে যায়, মানুষ তেমন লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর সেই ভিড়ের ভিতর থেকে মৃত্যুঞ্জয়কে খুঁজে বার করা কার সাধ্যে? অসম্ভব ব্যাপার। তাই যাদেরকে খুঁজতে পাঠায় তারা কি করে? কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে এসে কি করে? টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। তাহলে এই যে এটা হলো মিথ্যা ভাষণ, কেন প্রবোধ দিচ্ছে, বোঝাচ্ছে। আর কোনো উপায় তো নেই, তারা তো খুঁজেও দিতে পারছে না। খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর, কেউ কাঁদো মুখ করে বসে থাকে। খবরটা দেয় বটে, দেওয়ার পরেও কিন্তু তাদের মন ভারী হয়ে থাকে, মনটা খারাপ হয়ে থাকে। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। তাহলে এই ছেলে মেয়েগুলো, তার পরিবারের 9 জন সদস্য আমরা এর আগে জেনেছি। তাহলে এই মৃত্যুঞ্জয় সমস্ত টাকা পাঠিয়ে দিচ্ছে রিলিফ ফান্ডে, তাহলে কি করে তার সংসার চলবে? আর সেই ছেলে মেয়েগুলোও অনাদরে বড় হচ্ছে, অবহেলা, তাদেরকে যত্ন নেওয়ার কেউ নেই, তাদেরকে ভালোবাসারও কেউ নেই। এইভাবেই তারা
কোনো রকমে বেঁচে আছি। নিখিলকে বারবার আসতে হয়, নিখিলকে বারবার কোথায় আসতে হয়? আসতে হয় মৃত্যুঞ্জয়ের বাড়িতে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার, সবসময়ই নজরে নজরে অবশ্যই নিখিল রাখে। তা সত্ত্বেও টুনুর মা নিখিলকে খুব বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই সেই বিশ্বাসে এর জোরে নিখিলকে কিন্তু বারবার বলে যেন তার স্বামী মৃত্যুঞ্জয়কে একটু যেন সে নজর রাখে, একটু দেখে রাখে। তাছাড়া আর কোনো তো উপায় নেই। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকব। তার কারণ টুনুর মা যে অনুরোধটা করেছে, অনুরোধটা নিখিল রাখবে। কখন রাখবে? সে যদি সুস্থ হয়ে সংসারের হাল ধরে তবেই, নইলে নয়। আর তা না হলে কিন্তু এই দায়িত্বটা নিখিল পালন করতে চাইছে না। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো। এই দেখো, এর আগে আমরা দেখেছি যে মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকতে থাকতে নিখিলের একটা বড় পরিবর্তন হয়েছে। নিখিল কখনো বলে ফেলেছে যে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হতো না। আর এখানে দেখো, এখানে টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী, সেও কিন্তু তার সঙ্গে থাকতে থাকতে তার মধ্যেও একটা বিশাল মানসিক পরিবর্তন হয়েছে। সেটাই আমরা এখানে এই কথার মধ্য দিয়ে বুঝতে পারছি। নিখিল এ কথা শুনে কি বলছে? ঘুরতেন? উত্তরে কি বলছে টুনুর মা? নিশ্চয়, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। ওর মতো বলতে অবশ্যই মৃত্যুঞ্জয়ের মতো, মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকতে থাকতে উনি পাগল হয়ে যাচ্ছেন। আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না যে এতগুলো ছেলে মেয়ে, মৃত্যুঞ্জয় এই ছেলে মেয়ের জন্য কিন্তু টুনুর মা বা মৃত্যুঞ্জয় কারোরই ভাবনা নেই। তারা কিন্তু ওই যে না খেতে পাওয়া অনাহার ক্লিষ্ট মানুষ, সেই মানুষের কথা ভাবছে, তাদের দুর্গতির কথা, দুর্দশার কথা ভাবছে, কিন্তু নিজের সংসারের কথা, নিজের ছেলে মেয়ের কথা এরা ভাবতেই পারছে না। কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা, যাদেরকে দেখে এসেছে ফুটপাতে, তাদের কথাই সবসময় চোখের সামনে ভাসে। আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিল। তাহলে কদিন নিয়ে গিয়েছিল সঙ্গে? 2-3 দিন। এই টুনুর মাকেও মৃত্যুঞ্জয় সঙ্গে নিয়ে গিয়েছিল। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, কি বলে? আচ্ছা, কিছুই কি করা যায় না? মানে সেই পুরনো একই চিন্তা ভাবনা যে কি এই যে সমস্যা, এই বাস্তব সমস্যা কি করে সমাধান করা যায়? মৃত্যুঞ্জয়ের একক চেষ্টায় সেটা তো সম্ভব নয়। এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কার মাথা খারাপ হয়ে যাচ্ছে? মৃত্যুঞ্জয়। কেমন একটা ধারণা জন্মেছে। ধারণাটা কি জন্মেছে? যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনের মধ্যে একটা হতাশা কাজ করছে যে কোনোভাবেই এই সমস্যার সামান্যতম
সে সমাধান করতে পারবে না, একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন, তাই নিজে অসহায় হয়ে আস্তে আস্তে মুচড়ে যাচ্ছে, আস্তে আস্তে হতাশ হয়ে নিজেকে দুর্বল করে ফেলছে। নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। এই কথা টুনুর মায়ের মুখ থেকে শুনে টুনুর নিখিলের মুখে কিন্তু কালি হয়ে যায়, অবাক হয়ে যায় যে টুনুর মার মধ্যে এই ধরনের এত পরিবর্তন হয়েছে, এটা তিনি ভাবতে পারছেন না। মৃত্যুঞ্জয় অফিসে যায় না। এর আগে আমরা কি জেনেছিলাম? মৃত্যুঞ্জয় অফিসে যায়, দেরি করে যায়। মৃত্যুঞ্জয় অফিসে কাজে ভুল করে। মৃত্যুঞ্জয় যখন তখন মন হয় অফিস থেকে বেরিয়ে আসে। এখন আবার কি এই কত পরিবর্তনটা কোন জায়গায় পৌঁছে গেল, সে অফিসেও যায় না। নিখিল চেষ্টা করে, তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। তাহলে কি করবে? ছুটির ব্যবস্থা না করে দিলে তো নিখিল বেতন পাবে না, বেতন বন্ধ হয়ে যাবে, তাহলে সংসার চলবে কি করে? সে নিখিল চেষ্টা করে ছুটির ব্যবস্থা করে দিয়েছে। অফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। এই যে এখানে নিখিলেরও পরিবর্তন। আগে অফিস ছুটি হলে সে বাড়ি ফিরতো, এখন অফিস ছুটি হলে সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। যে মৃত্যুঞ্জয়ের কাছে যায়, মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে মৃত্যুঞ্জয় যে সব জায়গা দিয়ে ঘুরছে সেসব জায়গা নিখিলেরও চেনা। নিখিলেরও চেনা কেন? নিখিলও তাহলে সঙ্গে ঘুরেছে। মৃত্যুঞ্জয় বেরিয়ে যাওয়ার পরে নিখিলও তার সঙ্গে পিছনে পিছনে ঘুরে দেখেছে সে কোথায় কোথায় যায়। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। তাহলে দেখ, মানে এই যে মৃত্যুঞ্জয় নিখিল, নিখিল মৃত্যুঞ্জয় একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, যে সবাই উভয়কে কিন্তু প্রভাবিত করছে, পরিবর্তন করে দিচ্ছে মানসিক অবস্থা। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। আগে বিভিন্ন সময় মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে যে সমস্ত কথাগুলো বলতো, যে সমস্ত যুক্তিতর্কগুলো দেখাতো, এখন সেগুলো কি হয়েছে, সেগুলো নিজেই কিন্তু খণ্ডন করে দিচ্ছে। সেই যুক্তি নিজেই মানছে না। মৃত্যুঞ্জয় শোনে, কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তাহলে সে কোন স্তরে পৌঁছে গিয়েছে যে এখন সে কিন্তু আর কথার মানে পর্যন্ত বুঝতে পারছে না, যে তাকে কী বলছে। হয়তো কিছু বললে ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে থাকে। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে। সহজ করে সরল করে বললেই তো বোঝে না, আর যদি ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় কথার মার প্যাচ থাকলে তো কিছুই বোঝে না। এই পর্যায়ে সে পৌঁছে গেছে। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। নিখিল দেখে যে আমার দ্বারা আর মৃত্যুঞ্জয়কে পথে নিয়ে আসা, সুস্থ করা, সংসারে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। তাহলে এতদিন সে সিল্কের জামাটাও অন্তত পরে ঘোরাফেরা করত, আস্তে আস্তে কি হলো, গায়ের জামাটাও অদৃশ্য হয়ে গেল, মানে সেটা ছিঁড়ে গেল, সেটা সে আর জামা গায়ে দেয় না, আদল গা। পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া। আগে ধুতি পরে অফিসে যেত, এখন সে ছেঁড়া ন্যাকড়া কি পরে আছে সেদিকে তার কোনো জ্ঞান নেই, ভ্রুক্ষেপ নেই। গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, এখন মাটি ধুলি গায়ে মেখে থাকছে। দাড়িতে মুখ ঢেকে যায়, দাড়ি কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তার আর কোনো মন নেই। সে এখন কি করছে, ছোট একটি মগ হাতে আরও 10 জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে। আগে ফুটপাতের মানুষগুলোকে দেখতে যেত, না খেতে পাওয়া মানুষগুলোকে দেখতে যেত, অনাহারে
এ, অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে দেখতো, ঘুরে ঘুরে দেখতো। আর এখন সে কিন্তু দেখে না, এখন কি করে, সে নিজেই ফুটপাতে পড়ে থাকে আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানায় খিচুড়ি খায়। আর খিচুড়ি খাওয়া দেখতো, এখন সে নিজেই খিচুড়ি খায়, এখন তাদেরই একজন হয়ে গেছে। নিজের যে অস্তিত্ব, নিজের নিজস্বতা সে কিন্তু ভুলে গেছে। সে মৃত্যুঞ্জয় সেটাই ভুলে গেছে। সে কি বলে, গা থেকে এসেছি। সে কি গা থেকে এসেছে? অবশ্যই গা থেকে আসেনি, সে তো শহরেরই মানুষ। আমরা জানি সে শহরে এই দুপা হেঁটেই ট্রামে চেপে অফিসে আসে, অফিসের সামনে ট্রাম থেকে নামতো, তাহলে সে শহরেই তো বাড়ি। কিন্তু সে কি বলছে, গা থেকে এইছি, মানে ওই যে মানুষগুলো এসেছে, তারা তো গ্রাম থেকে এসেছে, তারা যে এই কথাটাই বলে, গা থেকে এইছি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও। তাহলে আমরা খেতে পাই না, খেতে দাও, এই কথাগুলো তো যারা গ্রাম থেকে এসেছে তারাই বলে। আর এখন মৃত্যুঞ্জয় গ্রাম থেকে না আসা সত্ত্বেও সেও কিন্তু সেই একই কথা বলে। সে যে শহরের মানুষ সেটাও সে ভুলে গেছে, স্মৃতি ধ্বংস হয়েছে। ঠিক আছে, ভালো থেকো। পরবর্তীতে এই কবিতার অন্যান্য প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা যাবে। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো।